আসসালামু আলাইকুম সবাইকে। স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? তাড়াতাড়ি জয়েন হও, আজকে কিন্তু তোমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে। ঠিক আছে, যেহেতু নতুন চ্যাপ্টার শুরু হবে তোমাদের তাড়াতাড়ি জয়েন হওয়া উচিত না? তাড়াতাড়ি জয়েন হও, এভরিওয়ান মেনশন দিয়ে দাও। তো আমরা তোমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করলাম না? মৌলিক পদার্থকে সংক্ষেপে বলে আমরা জানি। পর্যায় সারিতে 108 ফিজিক্স বেসিক টু প্রো ক্লাস 9 না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হয়েছে। কই তাড়াতাড়ি জয়েন হও না কেন? আরো তাড়াতাড়ি জয়েন হবা, আমি তো টাইম মতোই চলে আসলাম। কলমটা দিয়ে দেখো, আমাদের নতুন চ্যাপ্টারের নাম কি? নতুন চ্যাপ্টারের নাম হচ্ছে বল। মানে যে বল চ্যাপ্টারটা, বলো তো কেমনে পড়া যায়? ওই কলমটাই দাও, ওই যে যেটা হাতে নিছো এটাই দাও। ওকে, আমরা শুরু করে দিতেছি। দেখো, প্রথমে আমি বলি তোমারে যেটা করতে হবে, এই বলের উপর লেকচার হইতে পারে 8টা। লেকচার কয়টা হইতে পারে বলো তো? বলের উপর লেকচার হইতে পারে 8টা। এই 8টা লেকচারে আমরা বল সম্পূর্ণ ইনশাআল্লাহ সুন্দর মতো শেষ করব। সো 8টা লেকচার যদি ঠিক মতো করো তাহলে বল চ্যাপ্টার একদম ফুললি ক্লিয়ার হবে। একটা লেকচারও মিস দিতে হবে না, সিরিয়াল ওয়াইজ একটার পর একটা লেকচার করতেই থাকবা। সব শেষ হওয়ার পরে কিন্তু চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তোমরা আমার এই মুহূর্তে বলো, ভাইয়া যে অলরেডি 2টা চ্যাপ্টার পড়াইলাম, ভৌত রাশি ও পরিমাপ আর গতি, ঠিক আছে? কি বলো তো, 2টা পড়াইছি অলরেডি, ভৌত রাশি অপরিমাপ। ভৌত রাশি ও পরিমাপ। আর কোনটা পড়াইছি বলো তো? আর পড়াইছি গতি। ভৌত রাশি পরিমাপ এটা পড়াইছি, আর পড়াইছি গতি। এই যে 2টা চ্যাপ্টার পড়াইলাম, এই 2টা চ্যাপ্টার কাদের 100% ক্লিয়ার হয়ে গেছে আমারে জানাও তো। এই 2টা চ্যাপ্টার কাদের 100% ক্লিয়ার হয়ে গেছে? মানে এই 2টা চ্যাপ্টারে আর কোথাও কোথাও আটকাবা না ইনশাআল্লাহ। বলো তো, সবার 100% ক্লিয়ার? এবার সবার যদি 100% ক্লিয়ার হয় তাহলে আমরা নতুন চ্যাপ্টার এবার শুরু করতেছি। বল এটাও 100% ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো বল জিনিসটা কি বলো। বল বলতে আমরা কি বুঝি? বল বলতে আমরা কি বুঝি? এখন বল বুঝার আগে দেখো, বল বুঝার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্রটা কি বলো তো? বল বুঝার আগে কি জানতে হবে? নিউটনের প্রথম সূত্র জানতে হবে। কি জানতে হবে? নিউটনের প্রথম সূত্র। নিউটন না নিউটন? বলো বিজ্ঞানী। নিউটন। নিউটনের নিউটনের প্রথম সূত্র কি তোমরা সবাই জানো? বলো। নিউটনের প্রথম সূত্র হইতেছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, কি বলছি বলো তো? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু, কি বলছি বলো তো? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু সারা জীবন বা সব সময়, সারা জীবন না দিয়ে বলে সব সময়, স্থির বস্তু সব সময় স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু, এবং গতিশীল বস্তু নির্দিষ্ট বেগে বা যে বেগে গতিশীল আছে, গতিশীল বস্তু যে বেগে গতিশীল ছিল ওই বেগেই গতিশীল
এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এখানে যেটা লিখছি এটা কি বলতো? নিউটনের প্রথম সূত্র। বা নিউটনের প্রথম সূত্র কি? নিউটনের প্রথম সূত্র হইতেছে বাহ্যিক কোনো বল যদি প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু যে বেগে গতিশীল আছে ওই বেগেই গতিশীল থাকতে চায়। দ্যাট মিনস এটা থেকে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা জিনিস পাই। একটা হইতেছে বলের ধারণা। বলো এখান থেকে আমরা কি পাই বলতো? নিউটনের যে প্রথম সূত্র আছে এখান থেকে আমরা বলের ধারণা পাই। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের ধারণা পাই। কিসের ধারণা পাই বলতো? বলের ধারণা পাই এবং জড়তার হিসাব নিকাশ পাই। এখন জড়তা জিনিসটা কি বলতো? এখন দেখো বলের ধারণা কি কই পাইলাম? নিউটনের প্রথম সূত্র থেকে বলের ধারণা পাইছি, কেমনে পাইলাম বলতো? তো এই জায়গায় বলছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু যে বেগে গতিশীল ছিল ওই বেগেই গতিশীল থাকতে চায়। দ্যাট মিনস অবভিয়াসলি বলের ধারণা কেমনে পাইলাম বলতো? যেহেতু বলছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, যে বেগে গতিশীল আছে ওই বেগে গতিশীল থাকতে চায়, তাইলে বল হইতেছে এমন একটা জিনিস যেটা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়, ওইটাই বল। ওইটাই ধারণা পাইছে। কজ বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকে। দ্যাট মিনস আমরা যদি বল প্রয়োগ করি তাহলে কি হবে? স্থির বস্তু গতিশীল হবে, তাই না? আবার বাহ্যিক বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু সেম বেগে গতিশীল থাকতে চায়। দ্যাট মিনস আমরা যদি বাহ্যিক বল প্রয়োগ করি তাহলে কি হবে বলতো? বাহ্যিক বল প্রয়োগ করলে গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হবে, তাই না? এইটাই ঠিক আছে। এখন এটা হচ্ছে বলের ধারণা পাইলাম। তো এরপরে কি পাইছি বলতো? জড়তা। জড়তা কি? এই যে মনে করো স্থির বস্তু সবসময় যে স্থির থাকতে চায় ওইটাই জড়তা। বা গতিশীল বস্তু যেই বেগেই গতিশীল আছে ওই বেগেই যে গতিশীল থাকতে চায় ওইটাই তার জড়তা। একটা বস্তু যেইভাবে আছে ওইভাবেই থাকতে চাওয়ার যে প্রবণতাটা ওইটাই তার জড়তা। একটা বস্তু যেইভাবে আছে ওইভাবে থাকার যে প্রবণতাটা ওইটাই জড়তা, ঠিক আছে? একটা বস্তু যেইভাবে থাকতে চায় ওইভাবে থাকার প্রবণতাটা হচ্ছে জড়তা। তাহলে জড়তা হচ্ছে কি বলতো? একটা বস্তু যে অবস্থানে আছে ওই অবস্থানে থাকার প্রবণতাটা হচ্ছে জড়তা, ঠিক আছে? জড়তা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে স্থিতি জড়তা, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা পাইলাম আর একটা পাইলাম গতি জড়তা, ঠিক আছে? স্থিতি জড়তা পাইছি, একটা হইতেছে স্থিতি জড়তা এবং আরেকটা হইতেছে গতি জড়তা। এবারে আসো স্থিতি জড়তা আর গতি জড়তা কি? স্থিতি জড়তা হইতেছে মনে করো বস্তু যে স্থির আছে ওই স্থির থাকার প্রবণতাটাই হচ্ছে তার স্থিতি জড়তা, ঠিক আছে? বস্তু সব সময় স্থির থাকার প্রবণতাকে স্থিতি জড়তা বলে, ঠিক আছে? স্থিতি জড়তা বলে। এবং গতি জড়তা কি? বস্তুর গতিশীল থাকার গতিশীল বলতে যে বেগে আছে ওই নির্দিষ্ট বেগে, একই বেগে, দেখো যেইভাবে গতিশীল ছিল ওইভাবেই, মানে বস্তুর একই বেগে মানে যে বেগে চলমান আছে ওই বেগেই গতিশীল থাকার প্রবণতাকে গতি জড়তা বলে। আমরা কি বুঝতে পারছি বলতো? জড়তা হচ্ছে দুই ধরনের, একটা স্থিতি জড়তা একটা গতি জড়তা। বস্তুর সব সময় যে স্থির আছে স্থির থাকতে চাওয়ার প্রবণতাটাকে স্থিতি জড়তা বলে। আবার কোনো গতিশীল বস্তু যে বেগে গতিশীল আছে ওই বেগে গতিশীল থাকার প্রবণতাটাকে গতি জড়তা বলে, ঠিক আছে? বুঝতে পারছি? এইবার কোয়েশ্চেন হইতে পারে গতিশীল বস্তুকে বল প্রয়োগ না করলে গতিশীল হইল কেমন? দেখো কোনো বস্তু যদি আগে থেকেই গতিশীল থাকে, ঠিক আছে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না হইলে ওইটা যে বেগে আছে ওই বেগেই গতিশীল থাকবে। লাইক মনে করো একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান আছে। এবার তুমি নিউট্রালে যদি দিয়ে দাও গাড়ি ওই 20 মিটার পার সেকেন্ড বেগেই চলবে। বাট যেটা হয় যে গাড়ির 20 মিটার পার সেকেন্ড বেগে চলে না, আস্তে আস্তে বেগ কমে। কেন কমে? কারণ রাস্তার মধ্যে যে ঘর্ষণ আছে ওই ঘর্ষণ বলের জন্য গাড়ির বেগটা হ্রাস পায়। যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে গাড়ি যে 20 মিটার পার সেকেন্ড বেগে তুমি স্টার্ট করে রাখছো ওই 20 মিটার পার সেকেন্ড বেগেই চলমান থাকতো। তো বাহ্যিক বল প্রয়োগ হয় বিদায় ওই বেগের পরিবর্তন হয়। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? আই থিঙ্ক বুঝাইতে পারছি। এবারে আসো
এইবারে আসো জড়তা বলো তো। তাইলে একটা কোয়েশ্চেন হইতেছে, মনে করো যখন ড্রাইভার গাড়িতে যখন হঠাৎ ব্রেক দেয় তখন আমরা সামনের দিকে ঝুলে পড়ি কেন বলো তো? গাড়ির ড্রাইভার যখন হঠাৎ ব্রেক চাপে তখন আমরা সামনের দিকে ঝুলে পড়ি কেন? জড়তার কারণে। কেমনে? গাড়ির ড্রাইভার যখন ব্রেক চাপে, দেখো প্রথমত গাড়ি চলমান আছে, তো গাড়ি যখন চলমান থাকে তখন আমাদের শরীরও, আমরা যেহেতু গাড়ির ভিতরে আছি, আমাদের শরীরও গাড়ির সাথে চলমান থাকে। তো গাড়ির ড্রাইভার যখনই ব্রেক চাপে তখন যেহেতু আমার নিচের অংশ সিটে বসা, ওই গাড়ির সাথে সাথে থাইমা গেছে, আমার নিচের অংশ যেহেতু সিটে লাগানো ছিল, আমার নিচের অংশটাও স্থির হয়ে গেছে। বাট আমার শরীরের প্রবণতা কি? জড়তার জন্য আমি যে বেগে গতিশীল ছিলাম ওই বেগেই গতিশীল থাকতে চাই। তো গাড়ি হঠাৎ ব্রেক করে আমার শরীরের নিচের অংশ গাড়ির সাথে স্থির হয়ে গেছে, বাট উপরের অংশ তো চাইবে আগে যেমনি গতিশীল ছিল ওইভাবেই গতিশীল থাকে। এজন্য মনে করো মানে ওই গতিশীল থাকার প্রবণতার জন্য বা গতি জড়তার জন্য আমাদের শরীরের সামনের অংশটা সামনের দিকে ঝুঁকে পড়ে। ব্যাপারটা বুঝছে? এজন্য ড্রাইভার হঠাৎ ব্রেক চাপলে দেখবো তুমি সামনের দিকে এইভাবে ঝুলে পড়বা। ব্যাপারটা কি বুঝিয়ে পারছি? তারপরে গাড়ি হঠাৎ স্টার্ট করলে, হঠাৎ মনে করো থামানো আছে, হঠাৎ যদি গাড়ি স্টার্ট করে তাহলে মানুষজন পিছনের দিকে ঝুলে পড়ে। কোনে? তার কারণ হইতেছে, দেখো গাড়ি যখন স্থির ছিল তখন গাড়ির সাথে আমার পুরো বডিটা স্থির। তো আমার পুরো বডিটার প্রবণতা কি? যেমনি স্থির আছে ওইভাবেই থাকতে চায় স্থিতিজতার জন্য। বাট যখনই গাড়ি স্টার্ট করে তখন আমার শরীরের নিচের অংশ গাড়ির সাথে স্টার্ট হয়ে যায়, মানে গাড়ির সাথে মানে কি হয়ে যায় বলো তো? সামনে চলে যায়। বাট আমার পুরো শরীর কি চায় এক্স্যাক্টলি? ও কি চায় বলো তো? ও চায় যেমনে আছে অমনে থাকতে। সো আগে স্থির ছিল, সে স্থিরই থাকতে চায়। এজন্য মনে করো আমার শরীরের নিচের অংশ গাড়ি চলার কারণে গাড়ির সাথে সামনে গেলেও শরীরের উপরের অংশ তার জায়গায় থাকতে চায়। এজন্য গাড়ি সামনে চলে যায়, উপরের অংশ সেম জায়গায় থাকে। তখন মনে হয় যে আমরা পিছনের দিকে হেলা পড়ছি, কারণ নিচের অংশ, শরীরের নিচের অংশ গাড়ির সাথে সামনে চলে যায়, পিছনের অংশ জায়গায় থাকার জন্য এইভাবে ইমব্যালেন্স হয়ে যায়। ব্যাপারটা কি বুঝিয়ে দিতে পারছি? ওকে, বুঝছো? এবারে দেখো বলের সংজ্ঞা। তাহলে একটু আগে দেখছিলাম নিউটনের প্রথম সূত্র অনুযায়ী বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সেম বেগেই গতিশীল থাকবে। দ্যাট মিনস বল হইতেছে ওইটাই যে বাহ্যিক কারণে, কি বলছি, বা যে বাহ্যিক কারণ কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করলে ওই স্থির বস্তুকে গতিশীল করে অথবা গতিশীল করার চেষ্টা করে, অথবা কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে তাকে বল বলে। সুন্দর মতো দেখো, চেষ্টা করে টরে বাদ দিয়ে দাও, আমি সুন্দর মতো যদি বলি এটা 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 তুমি আপাতত বুঝার জন্য এটা বাদ দাও, সংজ্ঞার জন্য বাদ দাও। এই যে এতটুকু শিখো তাইলে ক্লিয়ার। কি বলছি? এমনি শিখো। বল কি? যে বাহ্যিক কারণ কোন স্থির বস্তুর উপর, দেখো বলের সংজ্ঞা কি, যে বাহ্যিক কারণ কোন স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে, অথবা কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে তাকে বল বলে। সবচেয়ে সুন্দর সংজ্ঞা। যে বাহ্যিক কারণ কোন স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে, অথবা কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে তাকে বল বলে। তাহলে বলের সংজ্ঞা বুঝলাম আমরা। ওকে, এবার দেখো বলের একক ও মাত্রা নির্ণয় করবো। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা বল কই থেকে আসে, বলটা একটু দেখি। বল মনে রাখবা, বলের একক ও মাত্রা নির্ণয়ের আগে আমাদের একটু জানতে হবে নিউটনের দ্বিতীয় সূত্র। আবার বল জানার আগে জানতে হবে এক্স্যাক্টলি ভরবেগ। সত্যি কথা বলতেছো, আমরা আগে ভরবেগ পড়ি। বল জানার আগে আমাদের জানতে হবে ভরবেগ। কি জানতে হবে বলো তো? ভরবেগ। বল জানার আগে আমাদের জানতে হবে ভরবেগ। এই ভরবেগ কি? এই ভরবেগকে মনে রাখবা পি দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগ মূলত হইতেছে ভর ও বেগের গুণফল। কি বলছি বলো তো? ভর ও বেগের গুণফলকে, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভাই কি বুঝাইতে পারছি বলো তো? ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। দ্যাট মিন্স পি ইকুয়াল টু হচ্ছে ভর, ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তাহলে ভর এবং বেগের গুণফল, এটা হচ্ছে ভরবেগ। পি ইকুয়াল টু এম ইনটু বি। সুন্দর মতো লিখলে ভরবেগ পি ইকুয়াল টু এম বি, এটা হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগের একক কি বলতো? দেখো, এই বরের একক হচ্ছে কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। এটা থেকে অবভিয়াসলি কি আসে বলতো? ভরবেগের একক আসে। তাহলে ভরবেগের একক কি আসবে? ভরবেগের একক হইতেছে কেজি মিটার পার সেকেন্ড। আমরা কি বুঝতে পারছি বলো? ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভাইয়া ভরবেগের মাত্রা কি? আমার কোয়েশ্চেন করো ভাইয়া,
ভরবেগের মাত্রা কি? দেখো ভরবেগের মাত্রার জন্য আমাদের যেটা লাগবে, ভরবেগের ভর হইতেছে কেজি, তাই না? তো এই যে মনে রাখবা কেজি যেটা ভর, এই ভরের মাত্রা, এই যে ভরের একক হইতেছে কেজি, ভরের একক হইতেছে কেজি, ঠিক আছে? এবং মাত্রা হইতেছে ভরের ইংরেজি ম্যাস, এই ম্যাসের এম আসে, এই এম হচ্ছে ভরের মাত্রা। পরে মনে রাখবা দূরত্ব বা সরণ যেটাই বলো, ঠিক আছে, এটার একক হচ্ছে মিটার এবং দূরত্বের ইংরেজি শব্দ হচ্ছে লেংথ। এই লেংথের এল, প্রথম অক্ষর এল, এই এল আসলে দূরত্বের মাত্রা, দূরত্বের মাত্রা এল। তারপরে সময়, সময়ের একক সেকেন্ড আমরা জানি, সময়ের ইংরেজি টাইম, এই টাইমের প্রথম অক্ষর টি এবং এই টাইমের মাত্রা হচ্ছে টি। তাহলে আমরা পাইলাম ভরের মাত্রা এম, দূরত্বের মাত্রা এল, সময়ের মাত্রা টি। দ্যাট মিনস এখানে যে আমরা কেজি মিটার পার সেকেন্ড একক পাইলাম ভরবেগের, এটা থেকে মাত্রা বের করতে পারবে। কেজি তো ভর বুঝায়, ভরের মাত্রা এম, এই মিটার তো দূরত্ব বুঝাইতেছে, দূরত্বের মাত্রা এল, এই সেকেন্ড তো টাইম বুঝাইতেছে, টাইমের মাত্রা টি, উপরে ইনভার্স ওয়ান আছে, ইনভার্স ওয়ান দিলাম। এটাই হচ্ছে আমাদের ভরবেগের মাত্রা এম এল পার টি। এটা পরীক্ষায় আসবে, ভরবেগের মাত্রা পরীক্ষায় এমসিকিউতে আসে। তাহলে ভরবেগের মাত্রা কি এম এল পার টি, আমরা কি বুঝাইতে পারছি বলো তো? ওকে, তাহলে ভরবেগের মাত্রা কি? ভরবেগের মাত্রা হচ্ছে, ভরবেগের মাত্রা হচ্ছে এম এল পার টি। এবার একটা জিনিস বুঝবা, এবার একটা জিনিস বুঝবা, এটা মনে করো একটা বস্তু যেটার ভর এম এবং আদিবেগ মনে করো ইউ, আদিবেগ ইউ, বা মনে করো এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান এবং এটার ভর মনে করো 10 কেজি, কথার কথা। তো এই সেম বস্তুটা এই জায়গায় যাওয়ার পরে কিছুক্ষণ পরে মনে করো এটার ভর তো 10 কেজি, এটা চেঞ্জ হবে না, তাই না? তো এটা 5 মিটার পার সেকেন্ড আগে বেগ ছিল, এখন হয়ে গেছে এটার বেগ 12 মিটার পার সেকেন্ড। বলো তো এটার বেগ কত হয়েছে? 12 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। এটার বেগ কত হয়েছে? 12 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে এটার ভর তো এম, মানে আগে যেমন ভর ছিল এখনো সেম ভর। আগে ছিল বেগ ইউ, আদি বেগ যেটা 5 মিটার পার সেকেন্ড, এখন বেগটা পরিবর্তন হয়ে 12 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে নতুন বেগে আমরা ভি ধরলাম। তাহলে দেখো এই অবস্থাতে তার ভরবেগ হচ্ছে পি ইজ ইকুয়াল টু এম বি, সরি এম ইউ, যেহেতু তার ভর এম আদিবেগ ইউ, তাহলে এই জায়গায় তার ভরবেগ হচ্ছে এম ইউ, ঠিক আছে? হ্যালো খালা, আমি ক্লাস হবো। তোমরা কি বুঝতেছো? ওকে, বলো বুঝাইতে পারছি? মনে করো এই অবস্থানে প্রথমে তার ভরবেগ, এই যে আদি অবস্থানে যখন আদিবেগ ছিল তখন তার ভরবেগ অবশ্যই এই ভর ইনটু তার আদিবেগ ইউ, তাহলে ভর এবং বেগের গুণফল এম ইউ, এটা হচ্ছে তার আদি ভরবেগ। এটা কি? এটা হচ্ছে তার আদি ভরবেগ, আদি ভরবেগ, ঠিক আছে? এইবারে মনে করো এই জায়গায় যাওয়ার পরে তার যে নতুন বেগ প্রাপ্ত হয়েছে এটার জন্য তার নতুন ভরবেগ মনে করো এটা হচ্ছে, এটা ধরলাম আমরা P1, এটা ধরলাম মনে করো P2। নতুন ভরবেগটা মনে করো হচ্ছে যে তার ভর এবং নতুন বেগের গুণফল mb, এটা হচ্ছে মনে করো নতুন ভরবেগ, নতুন ভরবেগ। তাইলে অনেক সময় তোমার ভরবেগের পরিবর্তন জানতে চাইবে। দেখো বেগের পরিবর্তন হইলে অবশ্যই ভরবেগের পরিবর্তন হবে, তাহলে মনে রাখবা তখন ভরবেগের পরিবর্তনটা কি হবে? ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তনটা আমরা ডেল পি লিখতে পারবো। মানে কি? যে ভরবেগের পরিবর্তন ডেল পি, পি হচ্ছে ভরবেগ আর ওই যে ভরবেগের পরিবর্তন সেটার জন্য ডেল পি লিখলাম। তাহলে ভরবেগের পরিবর্তন কেমনে পারবো বের করতে পারবো বলো তো? এই নতুন ভরবেগ থেকে আগের ভরবেগটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলেই তো ভরবেগের পরিবর্তনটা পেয়ে যাবো। দেখো তার আদি ভরবেগ কত? তার আদি ভর হচ্ছে 10 কেজি, বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে 10 ইন্টু 5, এই দুটা গুণ দিলে 50 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার আদি ভরবেগ। শেষ ভরবেগ কত? তার ভর 10 কেজি, বেগ 12 মিটার পার সেকেন্ড, গুণ দিলে 120 কেজি মিটার পার সেকেন্ড আসে, তাহলে এটা শেষ ভরবেগ। তাহলে বলো এই শেষ ভরবেগ থেকে যদি আমি আদি ভরবেগটা বিয়োগ দিই তাহলে কতটুকু ভরবেগ পরিবর্তন হয়েছে? দেখো 50 থেকে 70 বাইরে 120 হয়েছে, এই জায়গায় 70 কেজি মিটার পার সেকেন্ড বাড়ছে। তার মিন স্বাভাবিক আমি শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ দিলে এই ভরবেগের পরিবর্তনটা পাবো। তাহলে শেষ ভরবেগটা হচ্ছে এই যে এমবি, এই এমবি থেকে যদি আমি আদি ভরবেগ এমইউ যদি বিয়োগ দেই তাহলেই আমরা ভরবেগের পরিবর্তন পাবো। আমরা কি বুঝতে পারছি বলো তো? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন কি? ডেল পি ইজ ইকুয়াল টু
এমবি মাইনাস এমইউ, ডেল পি ইজিক্যাল টু এমবি মাইনাস এমইউ, বুঝা গেছে? ওকে, আর এই পি হচ্ছে ভরবেগ, ভরবেগরে পি দ্বারা প্রকাশ করা হয়। এই জায়গায় এম হইতেছে ভর, এগুলো তো আর বলা লাগবে না। এম হইতেছে ভর, বি হইতেছে বেগ, ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, এগুলো তো বলার মতো না, এগুলো তো পারোই এমনিতে। এইবারে আসো ভরবেগের পরিবর্তন ডেল পি ইজিক্যাল টু হচ্ছে এমবি মাইনাস এমইউ, যেহেতু এটা ভরবেগের পরিবর্তন ডেল পি ইজিক্যাল টু এমবি মাইনাস এমইউ, তাই না? এখন আমরা নতুন একটা সূত্র শিখব, সূত্রটা হচ্ছে বল। এই বলের একক মাত্রা নির্ণয়ের আগে আমরা বল জিনিসটা কি ওটা শিখব। বলের, মনে রাখবা, বলের ধারণা পাইছি আমরা নিউটনের প্রথম সূত্র থেকে, আর বলের পরিমাণ বের করতে পারি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। মানে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পড়ব, কি বলতো? নিউটনের দ্বিতীয় সূত্র। এখন নিউটনের দ্বিতীয় সূত্রটা কি বলতো? নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? নিউটনের দ্বিতীয় সূত্র হইতেছে ভরবেগের পরিবর্তনের হার, আমি সংক্ষেপে লিখি, ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ওকে, দেখো নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে, এরপরে আছে বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন ও সেদিকে ঘটে। ওকে, দ্যাট মিন্স নিউটনের দ্বিতীয় সূত্র আমরা পাইলাম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাই নিউটনের দ্বিতীয় সূত্র, দেখো ভরবেগের পরিবর্তন কি ভালো মতো বুঝো। ভরবেগের পরিবর্তন হচ্ছে ডেল পি ইকুয়াল টু এমবি মাইনাস এমইউ। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, মানে আমরা বলছে ভরবেগের পরিবর্তনের হার। ভালো মতো বুঝো, ভরবেগের পরিবর্তনের হার। হার কোন সময় পাবা? যদি সময় দ্বারা ভাগ করো তাহলে হার পাবা। তাহলে এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এই পরিবর্তনের যদি আমরা সময় দ্বারা ভাগ দিই, এটা হইতেছে ভরবেগের পরিবর্তনের হার, এটা হইতেছে ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। মানে আমার কোশ্চেনটা কি, মেইন নিউটনের এই যে দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পেয়েছি? ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা পেয়েছি যে একটা বস্তুর উপর মনে করা হচ্ছে আমরা এফ বল প্রয়োগ করছি, যার ফলে এটার আদি বেগ ছিল, মানে আদি ভর ছিল এম, আদি বেগ ছিল ইউ। এফ বল প্রয়োগ করায় এটার বেগ বাড়ছে, তার ভর তো আর সেম থাকবে। দেখো আমি এটার উপর এফ বল প্রয়োগ করছি, এই জন্য এটার ভর এম ঠিক আছে, বাট শেষ বেগ বি হয়ে গেছে। তো আদি ভরবেগ ছিল এম ইউ, এটার আদি ভরবেগ ছিল এম ইউ, এটার উপর বল প্রয়োগ করা এটা কি হয়েছে বলতো? বেগ বাড়ছে বা এটা এমবি হয়ে গেছে। তাহলে এইটার ক্ষেত্রে এখানে বলা হইতেছে যে একটা বস্তুর উপর যে আমি বল প্রয়োগ করলাম, এর ফলে যে তার ভরবেগের পরিবর্তন হয়েছে, এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা বলা হইতেছে এখানে যে বল প্রয়োগ করছি এই বলটা ভরবেগের পরিবর্তন হারের সমানুপাতিক। আমরা কি বুঝতে পারছি এই যে শর্তটা? এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। আমরা এইটার উপর যে বল প্রয়োগ করছি এই বলটা ভরবেগের পরিবর্তন হারের সমানুপাতিক বলতেছে। ঠিক আছে, ওকে। বস্তুর ভরবেগের উপরে বস্তুর লিখো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। আচ্ছা যাই হোক, তো এটা থেকে আমরা বলের মান নির্ণয়ের যে সূত্রটা, ওই সূত্রটা পাবো। দেখো তো, আমরা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক পাইলাম। আমরা এখান থেকে একটা শর্ত পাইছি, এফ সমানুপাতিক ডেল পি ডিভাইডেড বাই টি। এখান থেকে দেখো এফ সমানুপাতিক, এই ভরবেগের পরিবর্তনটা কি বলতো? এমবি মাইনাস এমইউ না? বলতো ভরবেগের পরিবর্তনটা কি? এমবি মাইনাস এমইউ। ভরবেগের পরিবর্তন হচ্ছে এমবি মাইনাস এমইউ, নিচে আছে টি।
ভরবেগের পরিবর্তন হচ্ছে এমপি মাইনাস এমইউ, নিচে আছে টি। তাহলে এখান থেকে দেখো এফ সমানুপাতিক কি পাইলাম, এখানে উপরে দেখো আমি যদি এম কমন নেই, দুইটার মধ্যেই এম আছে, এম কমন নিলে এই জায়গায় বি মাইনাস ইউ বাই টি পাবো, বি মাইনাস ইউ থাকবে এখানে, নিচে টি আছে। বলো এইভাবে লিখে যায় নাকি লিখে যায় না? উপরে এম কমন নিলে দেখো এখানে বি মাইনাস ইউ বাই টি পাবো কি না? পাবো। তাহলে এখান থেকে দেখো আমাদের আসলো এফ সমানুপাতিক এম, এই বি মাইনাস ইউ বাই টি মানে কি বলতো? আমরা জানি ত্বরণ এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। আমরা কি জানি? ত্বরণ এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। আমরা জানি ত্বরণ এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে পাইলাম ভরবেগ, এই যে ভর হচ্ছে এম, আর বি মাইনাস ইউ বাই টি এর জায়গায় পাবো আমরা এ ত্বরণ। তাহলে এফ সমানুপাতিক এম এ পাইলাম। এখন এখান থেকে দেখো আমরা পাবো এফ সমানুপাতিক চিহ্ন উঠে সমান যদি দিই, তাহলে এখানে একটা ধ্রুবক দিতে হবে। ধ্রুবক কে দিলাম, এখানে এম এ আছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু কে এম এ হইল। এবার নিউটন বলছে যে এখানে যে সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবক কে এর মান হইতেছে 1। যেহেতু নিউটন বলছে কে এর মান 1, আমরা কে এর মান 1 বসাই দেখি। তাহলে এফ সমানুপাতিক কে এর জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে এখানে এম এ আছে। তাহলে বলে এখান থেকে এফ ইজ ইকুয়াল টু এম এ পাইলাম। এটাই বলের সূত্র, এটাই বলের সূত্র। তাহলে বলো তো আমরা কত ইজিলি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল পরিমাপ করার সূত্রটা পেয়ে গেলাম, যে বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং বল এফ ইজ ইকুয়াল টু এম এ। কি বলছি? বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, বল এফ ইজ ইকুয়াল টু এম এ। বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, বল এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? তাহলে বলের একক কি বলতো? এই এম মানে কি বলতো? এম মানে হচ্ছে কেজি, এম এর একক ভরের একক। এ হচ্ছে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিনস বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে অবশ্যই বলের একক হইতেছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আরেকটা জিনিস জানতে হবে, তুমি মনে রাখবা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার যেই কথা, আর নিউটন একই কথা। এই এন দ্বারা নিউটন বুঝায়। এন দ্বারা কি বুঝায় বলো তো? নিউটন। মানে 1 নিউটন যা বুঝায়, ওই 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার একই জিনিস বুঝায়। ওই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিললেই নিউটন হয়। দ্যাট মিনস বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও বলতে পারবো। আবার এই বলের একক নিউটনও বলতে পারবো। সো আমরা ইউজ করব নিউটন, এটাই ইউজ করব বেশিরভাগ ক্ষেত্রে। সো বলের একক কি বলতো? বলের একক হইতেছে নিউটন, এন। এই এন মানে হচ্ছে নিউটন শেষ। এটা হইলো অথবা নিউটনও দিতে পারো, অথবা বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও বলতে পারো। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে বলের একক, দুইটাই বলের একক। বাট আমরা সব সময় ইউজ করব কি বলতো? নিউটনটা। এটা হচ্ছে বলের অ্যাকচুয়াল একক। তাইলে বলতো আমরা এই জায়গায় বলের একক নিউটন পাইলাম, ডান। এবারে দেখো বলের মাত্রা কি, বলের মাত্রা কি হবে বলতো? বলের মাত্রা যদি বের করতে চাই, তাহলে দেখো বলের একক একটু আগেই আমরা পাইছি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা পাইছি বলের একক। তাহলে একক জানলে মাত্রা ইজিলি বের করা যায়। এই কেজি মানে ভর, এই কেজি মানে ভর, ভরের মাত্রা হচ্ছে এম। এই মিটার মানে দৈর্ঘ্য বোঝায়, দৈর্ঘ্যের মাত্রা এল। এই সেকেন্ড মানে টাইম বোঝায়, টাইমের মাত্রা টি। এটার উপর ইনভার্স টু আছে, ইনভার্স টু দিলাম। তাইলে বলের মাত্রা এম এল পার টি স্কোয়ার। তাহলে বলো তো বলের মাত্রা কি পাইলাম? বলের মাত্রা পাইলাম এম এল টি ইনভার্স টু। এর হচ্ছে বলের মাত্রা। আমি কি বুঝাইতে পারছি? এই জায়গায় অনেক সুন্দর মতো পড়াইছে আমার কাছে মনে হইতেছে। সালমান ফার্সি বলছে আরো স্লো পড়াইতে, ভাইয়া অনেক স্লো পড়াইতেছি, বুঝছো? সৃজনশীল বুঝতে সমস্যা হয়, সৃজনশীল সবই পড়ানো হবে। ভাইয়া আবার দেখাই দিই, দেখো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে পাইছিলাম বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। সো এটা লিখছি। এবার ভরবেগের পরিবর্তন ডেল পি সমান এম বি মাইনাস এম ইউ পাইছি, বসাইলাম। এখান থেকে দেখো এম যদি কমন নেই, তাহলে এখানে বি মাইনাস ইউ বাই টি পাবো, পাইলাম। তাহলে এফ সমানুপাতিক আছে, এম আছে, আর এই বি মাইনাস ইউ বাই টি মানে কি? ত্বরণ। তাহলে দেখো আমরা পাইলাম এফ সমানুপাতিক এম এ। এখন মনে রাখবা এই সমানুপাতিক চিহ্ন উঠে একটা ধ্রুবক দেওয়া লাগে। তো সমানুপাতিক চিহ্ন উঠে সমান দেওয়ার কারণে একটা ধ্রুবক কে দিলাম। নিউটন বইলা দিছে যে কে এইখানে যে সমানুপাতিক ধ্রুবক কে, এই কে এর মান হইতেছে 1। তো এই জায়গায় কে এর জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে দেখো আমরা কি পাবো? এফ ইজ ইকুয়াল টু 1 ইনটু এম এ। তখন এফ ইজ ইকুয়াল টু এম এ পাইলাম। এইভাবেই বলের সূত্রটা আসছে। বলের সূত্র কি আসছে বলো তো? বল এফ ইজ ইকুয়াল টু এম এ আসছে। ভাই বেসিকটা পড়াইতেছি।
এবারে দেখো বলের একক তাইলে কি, এখানে বল এফ ইজিক্যাল টু এম এ, এম মানে ভর, ভরের একক কেজি, এ মানে ত্বরণ, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে বলের একক আসছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ তোমার জানতে হবে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার দিয়ে যা বোঝায় নিউটনও সেম বোঝায়, মানে 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এজন্য আমরা এই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারের জায়গায় নিউটনও বলতে পারি। এজন্য বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারও নিউটনও। ব্যাপারটা বুঝছো? তো বলের একক আমরা জানলাম, এখন বলের মাত্রা যদি জানতে বলে তাহলে বলের মাত্রা কি হবে বলো তো? বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার জানছি, ওটা থেকে মাত্রা বের করা যায়। এই যে কেজি, কেজি হচ্ছে বরের একক, বরের মাত্রা হচ্ছে এম, এই যে এম বসাইলাম। মিটার এটা হচ্ছে দূরত্বের একক, তাহলে মিটারের ওই দূরত্বের মাত্রা হচ্ছে এল, এল বসাইলাম। বলে সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড এটা সময় বুঝায়, সময়ের মাত্রা টি, টি বসাইলাম, এটার উপর ইনভার্স টু ইনভার্স টু দিলাম, তাহলে এটাই বলের মাত্রা এম এল পার টি স্কয়ার। বুঝতে পারছি? তাহলে বলো তো বলের একক কি, আর এখানে ডিটেলসে লিখি। দেখো প্রথমত বল, বল এফ, এফ ইজিক্যাল টু এম এ, এই জায়গায় এম হইতেছে ভর এবং ভরের একক হচ্ছে কেজি, এ হইতেছে অবশ্যই ত্বরণ, এই ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তারপরে তারপরে দেখো এই বলের একক কি দিলে, এফ হইতেছে বল, বলের একক হইতেছে নিউটন, এই এন দ্বারা কি বোঝায় বলো তো? নিউটন বোঝায়। বলের একক নিউটনও লেখা যায়, অথবা অথবা একক কেজি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কয়ারও লেখা যায়, তাই না? ওকে, তাহলে বলের একক কি বলতো? বলের একক পাইলাম আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার অথবা নিউটন, যেটা লেখা হবে। আর বলের মাত্রা কি বলতো? মাত্রা ওই যে পাইলাম আমরা এম এল পার টি স্কয়ার বা এম এল টি ইনভার্স টু, তোমাদের সামনেই তো বের করলাম একটু আগে, এম এল টি ইনভার্স টু, এটা হচ্ছে মাত্রা। এই জিনিসটা মনে রাখবা, তাইলে আমাদের বল সম্পর্কে ধারণা হয়ে গেছে। ধ্রুবক কে এর বদলে অন্য কোনো লেটার ইউজ করা যাবে না। দেখো ধ্রুবক কে সচরাচর কেই ধরা হয়, সচরাচর কে এরই ধ্রুবক ধরা হয়। ঠিক আছে? কেটারেই ধ্রুবক ধরা হয়, ধ্রুবক হিসেবে আমরা ফিজিক্সে বেশিরভাগ কে এরই ধরি, কেই ধ্রুবক। ঠিক আছে? কে লেটারই ধরি। ওকে, আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি, কোন আসমানের তারা, কোন আসমানের জোছনা বিলাও এই আসমানটা ছাড়া, কোনে দৌড়ে কাঁচা বাসে আমার মনে সুলান। ডান। তো এইগুলো এই জায়গায় লেখা আছে, দেখো বলের একক, বলের একক দেওয়া আছে নিউটন, নিউটন অথবা কেজি মিটার, এই যে এটা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। বুঝছো? আমার ওকে, বল একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি বলো তো? বলের নির্দিষ্ট দিক আছে, কোন দিকে বল প্রয়োগ করতেছি এটা নির্দিষ্ট দিক আছে, জন্য বল ভেক্টর রাশি। কোনো বস্তুর ত্বরণ না থাকলে বলের পরিমাণ শূন্য। এটা কেমনে কেন বসে বলো তো? দেখো বল এফ ইজিক্যাল টু আমরা জানি এম এ, তো এম এর মান যাই হোক, কোনো বস্তুর ত্বরণ যদি না থাকে দ্যাট মিন্স ত্বরণের মান 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার ত্বরণ যদি না থাকে তাহলে কাহিনী কি হবে? কাহিনী হবে বল এফ ইজিক্যাল টু এম তো ভর, তো এই বরের জায়গায় আছে, ত্বরণ যদি শূন্য হয়, ত্বরণ যদি শূন্য তাহলে এখান থেকে পাবা বল এফ ইজিক্যাল টু 0, কারণ শূন্যর সাথে কোনো কিছু গুণ দিলে তো শূন্যই আসবে। এজন্য কোনো বস্তুর ত্বরণ না থাকলে বলের পরিমাণ শূন্য হবে। এবার বলো তো 10 নিউটন বল বলতে কি বুঝো? এর যদি কোয়েশ্চেন করে তাহলে কি কি বলবা? 10 নিউটন বল বলতে কি বুঝো আমারে বলো তো? বল আমরা জানি এফ ইজিক্যাল টু এম এ, দ্যাট মিন্স তুমি সুন্দর মতো চিন্তা করো, কোনো বস্তুর ভর যদি 1 কেজি হয়, তাই না? তাহলে এটার ত্বরণ যদি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে গুণ দিলে এখানে 10 নিউটন আসবে। আসবে কি আসবে না? আসবে।
তাহলে স্বাভাবিকভাবে এই 10 নিউটন বল বলতে আমরা কি বুঝতে পারি বলতো, যে 1 কেজি বরের বস্তুর উপর বা 1 কেজি বরের বস্তুর উপর বল প্রয়োগ করে যদি আমরা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে চাই, তাহলে ওই বলের পরিমাণ হবে 10 নিউটন। মানে দেখো, যে বল প্রয়োগের ফলে 1 কেজি বরের বস্তু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, বা যে বল প্রয়োগের ফলে 1 কেজি বরের বস্তুর উপর 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, ওই বলের পরিমাণই হচ্ছে 10 নিউটন। ঠিক আছে, ওইভাবে বলতে পারো। তারপরে এই 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বুঝো বলো তো? 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার যেই কথা, দেখো 1 কেজি মিটার পার সেকেন্ড যেই কথা 1 নিউটন একই কথা, তাই না? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার মানে নিউটন। বলো বলের মানে 1 নিউটন কেমনে আসবে? যদি দেখো বড় 1 কেজি হয়, ত্বরণও 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাইলে তখনই 1 নিউটন আসবে। দ্যাট মিন্স 1 নিউটন বা 1 কেজি মিটার স্কয়ার, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে বোঝায় 1 কেজি বরের বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রয়োগ করা লাগে, ওই বলের পরিমাণ 1 নিউটন। আবার এটারে এমনও বলতে পারবে, দেখো তোমার বল যদি F = ma, এবার বল যদি 2 কেজি হয়, তাহলে ত্বরণ হবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তখন হবে তোমার 10 নিউটন আনসার। তো সেইভাবে এটারে এইভাবেও বলা যায় যে কোনো 2 কেজি বরের বস্তুর উপর বল প্রয়োগ করে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করলে ওই বলের পরিমাণ হবে 10 নিউটন। তো এটা ইজি ব্যাপার সেপার, ব্যাপারটা বুঝছো? দেখো বর্ণনা কেমনে লিখবা, মনে করো এই যে 1 কেজি 1 নিউটন বলতে কি বুঝো? 1 কেজি বরের বস্তুর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রয়োগ করা হয় তার পরিমাণ 1 নিউটন। ঠিক আছে, 1 কেজি বরের বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রয়োগ করা হয় তার পরিমাণ 1 নিউটন। এখানে যদি বলো তাহলে কি বলবা, 10 নিউটনটা কেমনে এক্সপ্লেইন করতে পারবা? 2 কেজি বরের বস্তুর উপর 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রয়োগ করা হয় তার পরিমাণ 10 নিউটন, অথবা 1 কেজি বরের বস্তুর উপর 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রয়োগ করা হয় তা হচ্ছে 10 নিউটন। ইজিলি বলা যায়। এইবার আরেকটা জিনিস শিখবো আমরা। দেখো একসাথে শিখে ফেলি, এগুলা কাজে আসবে। পরে আমরা ম্যাথ করব, সমস্যা নাই। ম্যাথ কি আজকে করব নাকি আজকে শুধু বেসিক পড়বো বলো তো? দেখো তো ম্যাথ কি আছে এই জায়গায়। আচ্ছা, এই যে আমরা যা পড়ছি ওইগুলার কিছু ম্যাথ করতে পারি, বলো তো? এটা কি বলছে একটা গাড়ির ভর 400 কেজি। একটা গাড়ির ভর 400 কেজি, ভর মানে কি বলতো? তার এম এর মান দেওয়া। একটা গাড়ির ভর 400 কেজি এবং গাড়িটি 60 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে। তাহলে গাড়ির বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। সমবেগ মানে কি বলতো? সমবেগ মানে হইতেছে তার বেগের কোনো চেঞ্জ হইতেছে না। কারণ আমার 10 সেকেন্ড পর গাড়িটির ভরবেগ জানতে চাইছে। কি চাইছে বলতো? 10 সেকেন্ড পর গাড়িটির ভরবেগ। তুমি আমারে বলো তো, আমার চাইছে ভরবেগ। ভরবেগ রে পি দ্বারা প্রকাশ করা হয় এবং ভরবেগের সূত্র আমরা পড়ছি ভর এবং বেগের গুণফল। এইটাই। তাহলে আমরা যদি ভরবেগ বের করতে চাই তাহলে আমাদের ভর আর বেগ লাগবে। তো এখানে গাড়ির ভর কত? গাড়ির ভর m = 400 কেজি বইলা দিছে। ভালো মতো বুঝো, গাড়ির ভর m = কত কেজি বইলা দিছে? 400 কেজি। এখন আমাদের বলছে যে 400 কেজি ভরের একটা গাড়ি 60 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান, 10 সেকেন্ড পর গাড়ির ভরবেগ। যেহেতু 10 সেকেন্ড পর গাড়ির ভরবেগ জানতে চাইছে, তোমারে ওই গাড়ি ভরবেগ বের করতে হইলে যে বেগটা লাগবে ওই বেগটা লাগবে 10 সেকেন্ড পরের বেগ। কারণ যেহেতু 10 সেকেন্ড পরেই ভরবেগ বের করতে বসে, ওইখানে যে বেগটা লাগবে ওই বেগ 10 সেকেন্ড পরের বেগ ইউজ করতে হবে। বুঝতে পারছো? এখন আজকে বেসিক পড়াইতেছি। এখন দেখো তো, গাড়িটা যেহেতু সমবেগে চলমান ছিল, 10 সেকেন্ড পরেও তার বেগ কত থাকবে? এই 60 মিটার পার সেকেন্ডই থাকবে। যেহেতু সমবেগে থাকলে বেগ চেঞ্জ হয় না, তাহলে বেগ b = হবে 60 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে বলো তো এই জায়গায় ভরবেগ কত হবে? তাইলে দেখো, অতএব ভরবেগ p = mv, ভর এবং বেগের গুণফল।
বর হচ্ছে 400 কেজি এই জায়গায়, বেগ কত, বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, গুণ দাও 4 6 কত 24, তাহলে 24,000, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগের একক। তাহলে আমরা পাইলাম 24,000 কেজি মিটার পার সেকেন্ড, এটাই ভরবেগ। আচ্ছা, তোমরা বেসিক পড়তে চাইতেছো, তাইলে বেসিকই আমরা পড়ি, ম্যাথ আমরা নেক্সট ক্লাসেই সলভ করবো না, ঝামেলা নাই। তাইলে দেখো আমরা কই ছিলাম, বেসিক পড়তে গেলে আমরা ছিলাম এই জায়গায়। ওকে, এখন ভাই তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আজকে সম্পূর্ণ ক্লাস বেসিক। থ্যাংক ইউ। দেখো আমরা একটু আগে কি পড়ছিলাম, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এটা, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা পড়ছিলাম, এফ সমানুপাতিক ডেল পি বাই টি, তাই না? এখন একটা জিনিস ভাই তোমার বুঝাই, তো এখানে এফ সমানুপাতিক, ঠিক আছে, বুঝা ট্রাই করো। এফ সমানুপাতিক, এই ডেল পি মানে কি, এম বি মাইনাস এম ইউ, তাই না? নিচে টি আছে। ওকে, সো এটা কই থেকে আসতেছে ভালো মতো বুঝাই। মনে করো এই বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করলাম, এফ বল টি সময় ধরে প্রয়োগ করছি, যার ফলে এইটার আদি বেগ ইউ থেকে এটার বেগ বি হয়েছে, তাই না? তাহলে এটার মধ্যে ভরবেগের পরিবর্তন হয়েছে ডেল বি সমান এম বি মাইনাস এম ইউ। তো এটার ভরবেগের যে পরিবর্তন হয়েছে, এই ভরবেগের পরিবর্তনটা বলের ঘাতের সমান। তো ওই টাইপের একটা সূত্র এখন আমরা পাবো, ঠিক আছে? আমি তোমারে দেখাই, মনে রাখবা তুমি যে বলের ঘাত কি, মনে রাখবা বলো তো, বলের ঘাত হচ্ছে বল ইনটু ক্রিয়াকালীন সময়ের গুণফল। কি বলছি, বলের ঘাত কি বলো তো, বল ইনটু ক্রিয়াকালীন সময়ের গুণফল, এটা হচ্ছে বলের ঘাত। কি বলছি বলো তো, বলের ঘাত হচ্ছে বল এবং ক্রিয়াকালীন সময়ের গুণফল। তাহলে এই বস্তুর উপর যে আমি এফ বল প্রয়োগ করলাম, এই এফ বলটা যদি টি সময় ধরে প্রয়োগ করি, তাহলে তার বল এফ, এটার উপর কত সময় বল প্রয়োগ করছি, টি সময়, এটা হচ্ছে ক্রিয়াকালীন সময়। তাহলে এই বল এবং ক্রিয়াকালীন সময়ের গুণফল এফ ইন্টু টি, এটারই বলে বলের ঘাত। ওকে, এটা একটু মনে রাখো। এবার এই সূত্রটা দেখো, আমরা এটা থেকে কি পাইতেছি, এফ সমানুপাতিক ডেল পি বাই টি। তাহলে এই ডেল পির মান বসাইলাম, ভরবেগের পরিবর্তন এম বি মাইনাস এম ইউ। তাইলে এটাতে যদি আমরা আর গুণন করলে দেখো আমরা পাইতেছি এফ ইন্টু টি, এই যে টি টাইপের সাথে গুণ হবে, তাই না? পরে এই জায়গায় সমানুপাতিক আছে। আচ্ছা, সমানুপাতিক আগে একটা কাজ করি, এই সমানুপাতিককে আমরা সমান করে ফেলি। সমানুপাতিক চিহ্ন উঠে যদি হচ্ছে আমরা সমান লিখে দিই, এখানে কি লিখতে হবে বলো তো, কে ইন্টু এম বি মাইনাস এম ইউ লিখতে হবে, নিচে টি আছে। এটা কি বুঝতে পারছো বলো তো? সমানুপাতিক চিহ্ন উঠেই একটা ধ্রুবক দেওয়া লাগে, ওই ধ্রুবকের মান হচ্ছে কে। নিউটন কি বলছে, নিউটন বলছে কে এর মান হচ্ছে 1, এই জায়গায় কে এর মান হইতেছে 1। তাহলে এফ সমান কে এর মান আমরা 1 বসাইলে এখানে পাবো এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে 1 বসাইলে তার কোনো চেঞ্জ হইতেছে না। এবার আর গুণন করো, টি এর সাথে এফ গুণ হবে, তাহলে পাবো এফ ইন্টু টি সমান এম বি মাইনাস এম ইউ। বলো এটাই পাইলাম না কি পাইলাম না? অবশ্যই পাইলাম, এফ ইন্টু টি সমান এম বি মাইনাস এম ইউ। তাহলে বলো তো এফ ইন্টু টি এটা কি বোঝায়? এটা বোঝায় বলের ঘাত। এফ ইন্টু টি এটা কি বোঝায় বলো তো? এটা বোঝায় বলের ঘাত, মানে বল এবং ক্রিয়াকালীন সময়ের গুণ দিলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে বলের ঘাত। তাহলে এই বলের ঘাত আমরা কিসের সমান পাইতেছি বলো তো? এই এম বি মাইনাস এম ইউ, এটা কি বোঝায়? এটা বোঝায় ভরবেগের পরিবর্তন, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাইছি বলতো? এই সূত্রটা পাইছি, বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন পরস্পর সমান। কি পাইছি বলতো? বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন পরস্পর সমান। কি পাইছি? কে কোথা থেকে আসলো বলো? ওই যে সমানুপাতিক চিহ্নটা উঠাইছে, এজন্য একটা ধ্রুবক হিসেবে কে আসছে, ঠিক আছে? ওকে, বুঝতেছো তো? তাহলে বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন, বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন সমান, এখান থেকেই পাইছি, তাই না? ওকে, তাহলে মনে রাখবা কোনো বস্তুর উপর যদি আমরা এফ বল টি সময় ধরে প্রয়োগ করি, তাহলে এখানে
ভরবেগের যে পরিবর্তন হয় ওই ভরবেগের পরিবর্তনটা বলের ঘাতের সমান। বলের ঘাত মানে কি? ওই বল এবং ক্রিয়াকালীন সময়ের গুণফল। তাহলে মনে রাখি সূত্রটা F * T সমান আমরা mb - mu পাইছি। সুন্দর মতো লিখলে এইভাবে লিখতে পারবো। দেখো F * T mb - mu মানে কি? ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনটা ডেল পিও লেখা যায়। ঠিক আছে? তুমি তো মাঝে মধ্যে আমরা চাইলে এই ভরবেগের পরিবর্তন সমান F * T লিখে ম্যাথ করতে পারবো। এটা মনে রাখো, ভরবেগের পরিবর্তনটা বলের ঘাতের সমান। বলের ঘাত হচ্ছে F * T। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এতটুকু জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে আমরা এতটুকুই জানবো, এর বেশি জানবো না। এরপরে দেখো আমরা বলের কয়টা সংজ্ঞা জানি। দেখো মৌলিক বল আছে 4টা। এই মৌলিক বল জিনিসটা কি? অনেকবার যে বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না এবং যা অন্য সব বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাকে মৌলিক বল বলে। মেইন কথাটাই হইতেছে, হ্যালো আসসালামু আলাইকুম, যে আমি ক্লাস নিলাম আর কি লাইভ। দেখো ডেল মানে কি মনে রাখবা, এই যে ডেল চিহ্নটা, এই ডেল কোনো বস্তুর পরিবর্তন যদি বোঝায়, মানে দুইটা বস্তুর পরিবর্তন বা পার্থক্য জিনিসটা এই ডেল দ্বারা প্রকাশ করা হয়। এই ডেল, ঠিক আছে, ডেল দ্বারা কি বোঝায় বলতো? পার্থক্য বোঝায়। ঠিক আছে, এই যে ভরবেগের পরিবর্তন ডেল পি মানে কি বোঝায় বলতো? এই ডেল পি মানে বোঝায় যে শেষ ভরবেগ থেকে তার আদি ভরবেগটা বিয়োগ। একটা জিনিস থেকে আরেকটা জিনিসের পার্থক্য বা বিয়োগটা প্রকাশ করতে ডেল ইউজ করা হয়। ঠিক আছে, ওকে। ওকে, আর ভরবেগের পরিবর্তন হচ্ছে এই যে ডেল পি। পি হচ্ছে ভরবেগ, ডেল দ্বারা বুঝাইতেছে পরিবর্তন বা পার্থক্য। তাহলে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি? এই কোনো জিনিসের সময় দ্বারা ভাগ করলে এটার হার পাবা। তাহলে ভরবেগের পরিবর্তনের সময় দ্বারা ভাগ দেওয়ার পরে এটাই ভরবেগের পরিবর্তনের হার পাওয়া হয়েছিল। ঠিক আছে, যারা বুঝার বুঝে গেছে, আর যারা না বুঝার ওরা এখনো কান্নাকাটি করতেছে, তাই না? এখন আসো, দেখো যে বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না এটাই মৌলিক বল। মূলত এইভাবে বুঝে ফেলে, কেন সংজ্ঞায় আরো কিছু লেখা আছে, ওইটা পয়ডা নিও, সমস্যা নেই। যে বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না ওইটা হচ্ছে মৌলিক বল। সো এখানে মৌলিক বল আছে 4টা, মনে রাখবো। মৌলিক বল কয়টা আছে? 4টা। একটা মৌলিক বল হচ্ছে মহাকর্ষ বল, আরেকটা হচ্ছে তাড়িৎচুম্বক বল, আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ভাই এই যে 4টা বল আছে, একটা সিরিয়াল ভাই তোমার দিয়ে দেই। মৌলিক বল পৃথিবীতে আছে 4টা, মানে পৃথিবীতে যত বল আছে সবগুলা বল রে এই 4টা বল দ্বারা প্রকাশ করা যায়। তো এইখানে যতগুলা বল আছে এর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। বলো সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবল নিউক্লিয় বল। মনে রাখবা, সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলের পরে শক্তিশালী হচ্ছে তাড়িৎচুম্বক বল। কি বলছি? সবল নিউক্লিয় বলের পরে শক্তিশালী হচ্ছে তাড়িৎচুম্বক বল। কি বলছি? তাড়িৎচুম্বক বল। ঠিক আছে, মনে রাখবা সবল নিউক্লিয় বলের পরে শক্তিশালী তাড়িৎচুম্বক বল, এবং তাড়িৎচুম্বক বলের পরে শক্তিশালী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, এবং সবচেয়ে কম শক্তিশালী সেটা হচ্ছে মহাকর্ষ বল। সবচেয়ে কম শক্তিশালী বল মহাকর্ষ বল। এই সিরিয়ালটা মনে রেখো, কাজে আসবে। এখন আমরা দেখব এই প্রত্যেকটা জিনিস, মহাকর্ষ বল কি, তাড়িৎচুম্বক বল কি, দুর্বল নিউক্লিয় বল কি, সবগুলা। এখন বলো তো মহাকর্ষ বল জিনিসটা কি? মনে রাখবা মহাকর্ষ বল হইতেছে মহাবিশ্বের যে কোনো দুইটার বস্তুর একটার প্রতি যে আরেকটার আকর্ষণ থাকে ওইটারই মহাকর্ষ বল বলা হয়। দেখো মহাবিশ্বের যে কোনো বরে দুইটা বস্তুর একে অপরের প্রতি যে আকর্ষণ বল, ওই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স বলা হয়। এবং এই মহাকর্ষ বলের সূত্র আমরা জানি। মনে করো এটা যদি হচ্ছে m1 বরের একটা বস্তু হয়, এটা যদি m2 বরের একটা বস্তু হয়, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে তাদের মধ্যকার যে আকর্ষণ বল বা মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল F সমান g ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d স্কোয়ার। এটা তোমরা ক্লাস 8-এর সূত্রটা পড়ে আসছো, তাই না? দেখো দুইটা বস্তু, একটা মনে করো m1 বর আর একটা m2 বর, বা মনে করো এটা 10 কেজি এটা 5 কেজি, দুইটা বরের বস্তু, এদের মধ্যবর্তী একটা দূরত্ব দেওয়া আছে। তো এইবার এদের মধ্যকার বা একটার প্রতি আরেকটার যে আকর্ষণ বল, আকর্ষণ বলটারে বলা হয় মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের সূত্র হচ্ছে F = g * m1 m2 / d স্কয়ার। ঠিক আছে,
একজন বলছে সবচেয়ে বড় বল ফুটবল, এই ফুটবল দিয়ে তোমার মাথা ফাটাই ফেলবো, ঠিক আছে। সবচেয়ে বড় হচ্ছে সবল নিউক্লিয় বল, ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস মিথিলা, এমডি আলমগীর কবির, এইচএক্স জিসান, আব্দুল বারি। আমার স্টুডেন্টদের নাম শিখতে হবে, মুখস্থ করতেছি, বলো তো স্টুডেন্টদের নাম মুখস্থ করতে হবে। প্রথমে দেশে জান্নাতুল ফেরদৌস মিথিলা, এমডি আলমগীর কবির, জিসান, তারপরে নাফি, তারপরে আছে তামিম খান, ঠিক আছে, তারপরে আছে আব্দুল বারি। সুন্দর সুন্দর নাম এগুলা। এবারে আসো, আমরা কি শিখছি বলো তো? মহাকর্ষ বল শিখছি। ওকে, এই মহাকর্ষ বল আমার সিরিয়ালটা কি ঠিক আছে বলো তো ভাই? যে সিরিয়ালটা দিলাম, সিরিয়ালটা ঠিক আছে না? সবচেয়ে এবার আসো তাড়িৎচম্বক বল। এই তাড়িৎচম্বক বল জিনিসটা কি মনে রাখবা? দুইটা আহিত বা চার্জিত কণা তাদের আদানের কারণে একে অপরের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তাড়িৎচম্বক বল বলে। মনে করো এটা হচ্ছে দুইটা চার্জিত কণা। এই যে মনে করো এটা একটা পজিটিভ চার্জ, এটা মনে করো হচ্ছে আর একটা পজিটিভ চার্জ। তো এই যে দুইটা চার্জ আছে, তো দুইটা চার্জের কারণে এটার প্রতি এটার যে আকর্ষণ থাকবে এটারে বলা হয় তাড়িৎচম্বক বল। এখন চার্জের কারণে আকর্ষণও থাকতে পারে, বিকর্ষণও থাকতে পারে। মনে রাখবে একটা পজিটিভ, একটা যদি পজিটিভ চার্জ হয় আর একটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে এদের মধ্যে থাকবে আকর্ষণ। কি থাকবে বলো তো? আকর্ষণ। আর বরাবরের মধ্যে এদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, বা মধ্যবর্তী দূরত্ব যদি ডি যদি ধরো, তাহলে এদের মধ্যকার যে বল, এই বল এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, বা মধ্যবর্তী দূরত্বরে আর ধরো, ঠিক আছে, তখন আর স্কোয়ার। এইটা হচ্ছে তাড়িৎচম্বক বলের একটা সূত্র। দুইটা চার্জিত বস্তু, দেখো এটা জাস্ট বেসিক আর কি, তোমার জাস্ট বলের সংজ্ঞা শিখতেছি। তো এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব আর। তো মনে রাখবা দুইটা চার্জিত বস্তু, চার্জ এগুলোর মধ্যে যে চার্জ আছে, এই চার্জের কারণে একটার প্রতি একটার আকর্ষণ বা বিকর্ষণ থাকে। ওই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা হচ্ছে তাড়িৎচম্বক বল। পৃথিবীতে যতগুলা বল আছে এর মধ্যে একটা মাত্র বলেই শুধুমাত্র বিকর্ষণ বল আছে, আর বাকি সবগুলাতেই আকর্ষণ বল। মনে রাখবা এই তাড়িৎচম্বক বলে আকর্ষণ বলও আছে, ভালো মতো বুঝো। এই তাড়িৎচম্বক বলে আকর্ষণ বলও আছে, বিকর্ষণ বলও আছে, ঠিক আছে। বাট বাকিগুলো এই যে মহাকর্ষ বল, এটা কিন্তু আকর্ষণ বল, বিকর্ষণ বল নয়। এটা অনলি আকর্ষণ বল, বিকর্ষণ বল নয়। শুধুমাত্র তাড়িৎচম্বক বলে আকর্ষণ বলও আছে, বিকর্ষণ বলও আছে। বলো কোন সময় বিকর্ষণ করে? মনে রাখবা দুইটাই যদি পজিটিভ হয়, তখন এদের মধ্যকার যে বল আছে ওই বলটারে বলা হয় বিকর্ষণ বল। মানে দুইটাই যদি হচ্ছে একই রকম চার্জে হয় আর কি। এক মনে করো যদি দুইটা চার্জই নেগেটিভ হয়, বলো কি বলছি, দুইটা চার্জই যদি নেগেটিভ হয়, তাহলে এটার প্রতি এটার যে বল কাজ করবে এই দুইটার মধ্যে, এটা হচ্ছে বিকর্ষণ বল। একই চার্জ হইলে, দুইটা বস্তুর চার্জ যদি একই হয়, তাহলে এদের মধ্যে যে বল কাজ করবে এইগুলো হচ্ছে বিকর্ষণ বল। আর যদি ডিফারেন্ট চার্জ হয়ে যায়, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এখানে কাজ করবে আকর্ষণ বল। এটা মনে রাখবা। আর এটাও মনে রাখবে এই যে তাড়িৎচম্বক বল, এই তাড়িৎচম্বক বল মহাকর্ষ বলের চেয়ে 10⁻36 গুণ শক্তিশালী। কি বলছি বলো তো? এই যে তাড়িৎচম্বক বল, এটা মনে রাখবা, তাড়িৎচম্বক বল মহাকর্ষ বলের চেয়ে, এই তাড়িৎচম্বক বলটা মহাকর্ষ বল আছে না, এই মহাকর্ষ বলের চেয়ে 10⁻36 গুণ শক্তিশালী। এটা কিন্তু এমসিকিউ আসে, মনে রাখবা। তাড়িৎচম্বক বল মহাকর্ষ বলের চেয়ে 10⁻36 গুণ শক্তিশালী। তাড়িৎচম্বক বল মহাকর্ষ বলের চেয়ে 10⁻36 শক্তিশালী, 36 গুণ। এগুলা তোমাদের লাগবে না, বুঝছো? এই যে সূত্রগুলো এগুলা লাগবে না, তোমরা যা সংজ্ঞা শিখো এই সূত্রগুলা লাগবে না, এগুলা সামনে এমনিতেই শিখবা। তোমরা যা সংজ্ঞা শিখো, ঠিক আছে, কোনটা মহাকর্ষ বল আর কোনটা তাড়িৎচম্বক বল। মহাকর্ষ বল মানে কি, দুইটা বর থাকলেই হয়েছে। এই যে মনে করো মোবাইল,
আর এই যে হচ্ছে একটা পেন, এই মোবাইল আর পেন তাদের ভরের জন্য একে অপরকে যে বলে টানতেছে ওইটা হচ্ছে মহাকর্ষ বল। এই যে মনে করো পৃথিবী সূর্যরে টানতেছে, ওইটারে মহাকর্ষ বল বলা হয়, অভিকর্ষ বল বলা হয়। অভিকর্ষ বল বাদ দাও, মহাকর্ষ বল হিসেবে পড়তেছি মহাকর্ষ বল। মানে পৃথিবীতে যে কোনো দুইটা বস্তু তাদের ভরের জন্য একটা বস্তু আরেকটা বস্তুরে যে বলে আকর্ষণ করে ওইটারে বলা হয় মহাকর্ষ বল। আর তাড়িৎচুম্বক বল হইতেছে দুইটা আহিত বা চার্জিত কণা, মানে দুইটা চার্জিত কণা বা দুইটা চার্জ একে অপরকে যে বলে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, এটা হচ্ছে তাড়িৎচুম্বক বল। আর তাড়িৎচুম্বক বল একমাত্র বল যেটাতে বিকর্ষণ বল আছে, আর এটাতে আকর্ষণ বল আছে, বিকর্ষণ বল আছে, বাট বাকি সবগুলোতেই আকর্ষণ বল। এরপরে আমরা পড়বো আসলে দুর্বল নিউক্লিয় বল। দেখো দুর্বল নিউক্লিয় বল জিনিসটা কি ভাই তোমার বুঝাই। দেখো দুর্বল নিউক্লিয় বল হইতেছে, নাকি সবল নিউক্লিয় বল পড়বো? আচ্ছা সবল নিউক্লিয় বলই পড়ি। সবল নিউক্লিয় বল হইতেছে পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন গুলোকে, ঠিক আছে, যে শক্তিশালী আকর্ষণ বলের মাধ্যমে একত্রে আবদ্ধ রাখে, ঠিক আছে, তাকে সবল নিউক্লিয় বল বলে। মানে কি বলছি, পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন ও নিউট্রন আছে, তাই না? কি বলছি বলো তো, পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আর নিউট্রন আছে, তো ওইগুলা যে বলের কারণে একটা আরেকটার সাথে অ্যাটাচ হয়ে আছে, ওই বলটাই সবল নিউক্লিয় বল। ব্যাপারটা বুঝাইতেছি? কি বলছি, পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আর নিউট্রন গুলো আছে, এগুলা যে বলের কারণে এগুলা আটকে থাকে, ওইটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এবং মনে রাখবা, এটা হচ্ছে যতগুলা বল আছে, এই বলটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। এই বলটা সবচেয়ে শক্তিশালী বল, সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। এবং এটা কি সবল নিউক্লিয় বল জিনিসটা কি, পরমাণু নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন গুলো একে অপরকে যে শক্তি বা যে বলের কারণে আটকে থাকে, ওইটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। এবং এটা সবচেয়ে শক্তিশালী বল। এমন কি দেখো আমরা একটু আগে দেখছি যে তাড়িৎচুম্বক বল যেটা, এটা মহাকর্ষ বল থেকে 10⁻36 গুণ বা ট্রিলিয়ন গুণ শক্তিশালী। বাট মনে রাখবা, এই সবল নিউক্লিয় বল এইটা তাড়িৎচুম্বক বল থেকেও 100 গুণ শক্তিশালী। এটা কি সবল নিউক্লিয় বল তাড়িৎচুম্বক বল থেকে 100 গুণ বেশি শক্তিশালী। সবল নিউক্লিয় বল তাড়িৎচুম্বক বল থেকে 100 গুণ বেশি শক্তিশালী। কি বলছি, 100 গুণ বেশি শক্তিশালী। তাড়িৎচুম্বক বল হইতেছে সবল নিউক্লিয় বলের থেকে 100 গুণ বেশি শক্তিশালী। তাড়িৎচুম্বক বল হইতেছে সবল নিউক্লিয় বল থেকে 100 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে, ওকে। এরপরে আসো দুর্বল নিউক্লিয় বল। এখন দুর্বল নিউক্লিয় বলের জিনিসটা কি? আচ্ছা আরেকটা ব্যাপার, এই যে সবল নিউক্লিয় বল, এগুলো কিন্তু অতি কম দূরত্বে কাজ করে। এই সবল নিউক্লিয় বলের পাল্লা মনে রাখবা 10⁻15 মিটার। এটার পাল্লা এত, মানে কি এটি এই 10⁻15 মিটার দূরত্বে কাজ করে। এই সবল নিউক্লিয় বল যখন দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব 10⁻15 মিটার থাকবে, এই দূরত্বে এরা কাজ করবে। সবল নিউক্লিয় বল 10⁻15 মিটার দূরত্বে কাজ করে, এটা মনে রাখবে, এমসিকিউ এর ক্ষেত্রে কাজে আসবে। সবল নিউক্লিয় বল কি করে বলতো, 10⁻15 মিটার দূরত্বে কাজ করে, এজন্য এটার পাল্লা বলা হয়, সবল নিউক্লিয় বলের পাল্লা বলা হয় 10⁻15 মিটার। অন্যদিকে দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে, দেখো এটা হচ্ছে স্বল্প পাল্লার বল, ঠিক আছে। এবং এই দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻18 মিটার। এই পাল্লা মানে কি, এটা যেই দূরত্বে কাজ করে ওইটা, ঠিক আছে, যেই দূরত্বে কাজ করে। মনে রাখবা, এই দুর্বল নিউক্লিয় বল মাত্র 10⁻18 মিটার দূরত্বে কাজ করে, এর বেশি দূরত্বে গেলে এই বল আর কাজ করে না। 10⁻18 মিটার দূরত্বে কাজ করে, ঠিক আছে। দুর্বল নিউক্লিয় বল 10⁻18 মিটার দূরত্বে কাজ করে, ঠিক আছে। এবং এই দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয়। মনে রাখবা কি বলতো, দুর্বল নিউক্লিয় বলের কারণে, এই যে দুর্বল নিউক্লিয় বল আছে, এই দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াস থেকে, দুর্বল নিউক্লিয় বলের কারণে কি হয় বলতো, নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয়। আমরা কি বুঝতে পারছি বলো? দুর্বল নিউক্লিয় বলের কারণে কি হয়, নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয়, ঠিক আছে, ওকে। দুর্বল নিউক্লিয় বল স্বল্প পাল্লার বল, এটা 10⁻18 মিটার দূরত্বে কাজ করে। সো এই দুর্বল নিউক্লিয় বলের সংজ্ঞা কি? দুর্বল নিউক্লিয় বলের সংজ্ঞা হচ্ছে নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। মানে যে স্বল্প পাল্লার বল নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে।
ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত কণাগুলোর পরিবর্তন ঘটায়, এটা সেম না, ঠিক আছে? আর দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয়, এই জিনিসটা মনে রাখো, ঠিক আছে? তো এগুলো যে সংজ্ঞা তোমাদেরই পড়ার জিনিস, তোমরা পড়ো। তাইলে দেখো এই জায়গায় কিছু দেওয়া আছে, এই যে দেখো আমরা যে পড়ছিলাম, এই যে দেখো আপেক্ষিক শক্তি দিছে, মনে করো সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী, এরপর হচ্ছে তাড়িৎ চৌম্বক বল, যেটা মানে সবল নিউক্লিয় বলের তুলনায় 10⁻² গুণ শক্তিশালী, বা এটার 100/1 ঠিক আছে? আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10⁻13 গুণ শক্তিশালী আর কি, এটার আপেক্ষিক শক্তি হচ্ছে এটা। এগুলা লাগবে না আর কি, তোমার লাগবে হচ্ছে এগুলা। দেখো তোমার লাগবে মহাকর্ষ বলের রেঞ্জ হচ্ছে অসীম, এটা অসীম দূরত্বে কাজ করে, তাড়িৎ চৌম্বক বল অসীম দূরত্বে কাজ করে। বাট সবল নিউক্লিয় বলের পাল্লা হইতেছে বা কাজের পরিধি 10⁻15 মিটার, এটা 10⁻15 মিটারের বেশি দূরে গেলে কাজ করে না। অন্যদিকে দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10⁻18 মিটার, তা 10⁻18 মিটারের দূরে গেলে কাজ করে না। তো মহাকর্ষ বলের বাহক কণা গ্রেভিটন, তাড়িৎ চৌম্বক বলের গ্রাহক কণা ফুটন, সবল নিউক্লিয় বলের গ্লুয়ন, এটা বুঝছেন, এগুলো লাগবে না। এই যে এগুলো তোমাদের লাগবে না, লাগবে তোমার হচ্ছে এটা দেখো যে কাজের ক্ষেত্র কি, মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের যে কোনো বড় বস্তুর মধ্যে আকর্ষণ করে, যেটা এটা মহাকর্ষ বল। তাড়িৎ চৌম্বক বল কি আধানযুক্ত কণার মধ্যে কাজ করে আর কি, যে আকর্ষণটা কাজ করে ওইটা। সবল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রন ধরে রাখে, এই সবল নিউক্লিয় বলের জন্য। আর দুর্বল নিউক্লিয় বল হইতেছে মূলত তেজস্ক্রিয় হয় বা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি নির্গত হয়, ওইটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে? ওকে, আমরা তো অনেক বল পড়ছি, এখন স্পর্শের ভিত্তিতেও বলরে দুই ভাগে ভাগ করা যায়। দেখো স্পর্শের ভিত্তিতে মনে করো যে টাচ, এই স্পর্শের ভিত্তিতেও বলরে দুই ভাগে ভাগ করা যায়। এগুলা কি? দেখো যদি এরকম হয়, মানে দুইটা বল যদি দুইটা বস্তুর প্রত্যক্ষ ভৌত সংস্পর্শে বা সংযোগের ফলে কোনো বল উৎপন্ন হয়, তাকে স্পর্শ বল বলা হয়। লাইক কি, মনে করো আমি একটা বস্তুরে ধাক্কা দিছি, ওইখানে যে ধাক্কা বলটা ওইটা হচ্ছে স্পর্শ বল। বা ঘর্ষণ বল, একটা বস্তুর উপর একটা বস্তু গড়িয়ে গেছে, তখন এই দুইটার মধ্যে যে ঘর্ষণটা সৃষ্টি হয়েছে ওইটা হচ্ছে ঘর্ষণ বল। ওইগুলো কেমনে সৃষ্টি হয়? স্পর্শের মাধ্যমে, ঠিক আছে? তারপর স্প্রিংয়ের বল, এগুলো হচ্ছে স্পর্শ বল। মানে আমি যদি কোনো বস্তুরে সরাসরি স্পর্শ কইরা যদি কোনো বল সৃষ্টি করি, ওইটা হচ্ছে স্পর্শ বল। আর অস্পর্শ বল কোনগুলা বলতো? আমার স্পর্শ ছাড়া যদি কোনো বল সৃষ্টি হয়, লাইক কি, এই যে বলতো যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর সরাসরি স্পর্শর প্রয়োজন নাই, বরং দূর থেকে কাজ করে, তাকে অস্পর্শ বল বলে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল যে কাজ করতেছে, মনে করো এই যে মোবাইল, এই যে এই পেন, এই দুটো একে অপরকে আকর্ষণ করতেছে, বলো এগুলো কি একটা আরেকটার স্পর্শ করানো আছে? নাই, তারপরে আকর্ষণ করতেছে, তাই না? স্পর্শ করে ছাড়াও আকর্ষণ করতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে অস্পর্শ বল, ঠিক আছে? তারপরে কি, তাড়িৎ চৌম্বক বল হচ্ছে অস্পর্শ বল। কেন বলতো? দুইটা চার্জ, পজিটিভ আর নেগেটিভ চার্জ, হিউজ দূরত্ব থেকে কাজ করে, সো এগুলো হচ্ছে স্পর্শ ছাড়াই হয়। তারপরে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবগুলোই হইতেছে মূলত স্পর্শ বল, ঠিক আছে? আর স্পর্শ বল কি? আমি হাত দিয়ে টাচ কইরা বা পেশি দ্বারা শক্তি প্রয়োগ করে কোনো বল প্রয়োগ করতেছি, এটা হচ্ছে স্পর্শ বল। এটা স্বাভাবিক বুঝার কথা, তাই না? ওকে, আচ্ছা। আর জড়তা তো আমরা আগেই পড়ে ফেলছি। কোনো বস্তুর যে, দেখো জড়তার সংজ্ঞা কি? কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতাকে জড়তা বলে। এর মধ্যে গতি জড়তাও পড়ছি, স্থিতি জড়তাও পড়ছি, ঠিক আছে? এই যে গতি জড়তা কি বলতো? গতিশীল বস্তুর তার গতিশীল অবস্থা বা সমবেগ বজায় রাখার প্রবণতা বা ধর্মকে গতি জড়তা বলে। এখন মনে রাখবা, বস্তুর ভর যত বেশি হয় গতি জড়তাও বেশি হয়। মানে জড়তার পরিমাপক হচ্ছে ভর, ঠিক আছে? জড়তার পরিমাপক মনে রাখবা, জড়তার পরিমাপক হচ্ছে ভর। কি বলছি বলতো? জড়তার পরিমাপক হচ্ছে ভর। যার ভর বেশি তার জড়তাও বেশি, যার ভর যত বেশি তার জড়তাও বেশি। তারপরে স্থিতি জড়তা কি?
স্থির বস্তু স্থির থাকার প্রবণতা হলো স্থিতিজড়তা, বস্তুর ভর যত বেশি তার স্থিতিজড়তাও বেশি, স্বাভাবিক। তো এই সংজ্ঞাগুলো আমরা আগে পড়ে ফেলছি, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা আনসার দাও তো। চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? বলো তো, চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? বলো তো, চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? এটার সুন্দর মতো বিশ্লেষণ ভাইয়া বলছি। কারণ চলন্ত বাস গতি জড়তার কারণেই ব্রেক করলে সামনের দিকে ঝুঁকে পড়ি। কারণ আমরা যখন চলন্ত বাস ছিল তখন আমাদের শরীরও বাসের সাথে চলমান ছিল, বাট যখন ব্রেক করে তখন আমার শরীরের নিচের অংশ বাসের সাথে স্থির হয়ে যায়, বাট উপরের অংশ ওই যে গতিশীল থাকার প্রবণতা থাকে তার মধ্যে গতি জড়তার জন্য সে সামনের দিকে গিয়ে হেলে পড়ে, ঠিক আছে, সামনের দিকে ঝুঁকে পড়ে। তারপরে এই জায়গায় নিউটনের 3টা সূত্র আছে, 2টা সূত্র আমরা অলরেডি পড়ে ফেলছি, প্রথম সূত্র 2টা সূত্র। দেখো নিউটনের প্রথম সূত্র কি? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলরেখায় চলতে থাকবে। এটা বস্তুর জড়তা বা অবস্থা বজায় রাখার ধর্ম প্রকাশ করে। আচ্ছা, এতটুকু হচ্ছে নিউটনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। এই দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাণ পাইছিলাম, বল F = ma। সূত্রটা ব্যাখ্যা করে দেখাইছিলাম তোমাদের, মনে আছে? তারপরে এই যে নিউটনের তৃতীয় সূত্র, ক্রিয়া প্রতিক্রিয়া, এটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা আমরা নেক্সট ক্লাসে ডিটেইলসে শিখবো, এটা থেকে হিউজ জিনিসপত্র জানার আছে, ঠিক আছে। তারপরে দেখো ভরবেগ রিলেটেড যা এখানে লেখা আছে সব পড়াই ফেলছি। বস্তুর বড় বেগের গুণফলকে ভরবেগ বলে এবং ভরবেগে বলো একটু রিক্যাপ করি, ভরবেগে পি দ্বারা প্রকাশ করা হয়, P = mv। ভরবেগের একক পাইছিলাম আমরা কেজি মিটার পার সেকেন্ড, মাত্রা পাইছি ml/t, ঠিক আছে। ভরবেগ একটা ভেক্টর রাশি, সবই কিন্তু আমরা পড়ছিলাম, তাই না? ওকে, বলো 25 কেজি মিটার পার সেকেন্ড বলতে তাহলে কি বুঝো? দেখো এই কেজি মিটার পার সেকেন্ড এটা কি বুঝায় বলো তো? ভরবেগ বুঝায়। তাহলে ভরবেগ P = mv। 25 কেজি মিটার পার সেকেন্ড বলতে বোঝায়, মনে করো 1 কেজি ভরের বেগ, 1 কেজি ভরের একটা বস্তু যদি 25 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকে, স্বাভাবিকভাবে বুঝো 1 কেজি ভরের একটা বস্তু যদি 25 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকে তখনই তাদের ভরবেগ হবে 25 কেজি মিটার পার সেকেন্ড। বলো 25 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো বলো তো? স্বাভাবিকভাবে 1 কেজি ভরের বস্তু যদি 1 কেজি ভরের বস্তু যদি 25 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকে তাহলে তার ভরবেগ হবে 25 কেজি মিটার পার সেকেন্ড। এগুলো আসলে শর্ট কোশ্চেন আসতে পারে, বুঝছো? তো 5 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ না, এটা হচ্ছে বেগ। তো এটারে এইভাবে বলতে পারো 5 কেজি ভরের বস্তু যদি 5 মিটার পার সেকেন্ড বেগেও চলে তাহলেও তো ভরবেগ 25 হবে, কারণ বড় 5 হয় যদি বেগও 5 হয় তাহলে 25 হবে। যেমনি ইচ্ছা বলতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, সংখ্যা সেগুলো পরে পড়বো, আমরা ভরবেগ রিলেটেড ম্যাথ পড়ি, ঠিক আছে। এখানে যে ভরবেগের একটা ম্যাথ পড়ছিলাম, এখন দেখো তো এই ম্যাথটা করো তো। এটা বলছে 200 কেজি ভরের একটা গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে চলছে। যাত্রা শুরু করার 6 সেকেন্ড পর ভরবেগ, দেখো ভরবেগের সূত্র কি? ভরবেগ যদি বের করতে চাই, ভরবেগ মানে P = mv। তো যেই মুহূর্তে দেখো যাত্রা শুরু 6 সেকেন্ড পর ভরবেগ বের করতে বলছে, তো যেই মুহূর্তে তুমি ভরবেগ বের করবা ওই মুহূর্তের ভর এবং ওই মুহূর্তের বেগ তোমার জানা লাগবে, তাই না? ঠিক আছে। তো এখন দেখো একটা বস্তুর ভর, এখানে একটা বস্তুর ভর দেওয়া আছে 200 কেজি, বাট তার বেগ বলে দেয় নাই, শুধু বলে দিছে একটা বস্তু স্থির অবস্থায় ছিল, দ্যাট মিন্স তার আদি বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, যেহেতু স্থির ছিল। এখন বলো সে একটা নির্দিষ্ট ত্বরণে চলছে, যাত্রা শুরুর 6 সেকেন্ড পর ভরবেগ জানতে চাইছে, তাইলে ভালো মতো বুঝো। যাত্রা শুরুর 6 সেকেন্ড পর যেহেতু ভরবেগ জানতে চাইছে, দ্যাট মিন্স আমার এটা জানা লাগবে যাত্রা শুরুর 6 সেকেন্ড পরে তার বেগ কত ছিল, জানা লাগবে না? অবশ্যই জানা লাগবে। তো
তাহলে এটা হচ্ছে তার ভর হচ্ছে 200 কেজি, বুঝলাম। এখন দেখো আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, তার ত্বরণ দেওয়া আছে, ত্বরণ এইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে, এটা হচ্ছে তার ত্বরণ। ত্বরণ কি দেওয়া বলো তো? ত্বরণ এইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া। তাহলে আমারে জানতে চাইছে যে যাত্রা শুরু করার 6 সেকেন্ড পর ভরবেগ। তাহলে আমরা দেখি ওই 6 সেকেন্ড পর বেগ কত আগে বলে। একটা ত্বরণ থাকলে নির্দিষ্ট সময় পর বেগের সূত্র কি? বেগ b ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে তার আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, সময় পাইছি 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড পর তার বেগ হইছে 12 মিটার পার সেকেন্ড। ভালো মতো বুঝছো? দেখো এইবার আমার তো 6 সেকেন্ড পর ভরবেগ বের করতে বলছিল, এবার ভরবেগ বের করতে হইলে আমার ভরও লাগবে বেগও লাগবে। তাই দেখো 6 সেকেন্ড পর বেগ পাইছি আমরা 12 মিটার পার সেকেন্ড, তাহলে অবশ্যই ভরবেগ বের করতে পারবো। তাইলে লিখো তবে ভরবেগ, ভরবেগ কি হবে? p ইকুয়াল টু mb, ভর হচ্ছে 200 কেজি, তাই না? তারপরে বেগ হইতেছে 12 মিটার পার সেকেন্ড, গুণ দিলে কত আসে বলো তো? 200 ইন্টু 12, যা আসবে তাই আনসার। এটা আসতেছে 2400 কেজি মিটার পার সেকেন্ড, এটা আসছে ভরবেগ। বলো বুঝতে পারছো? ভরবেগ এগুলো পারবা, কঠিন না। তারপরে কি আছে? দেখো এখানে বলছে একটা বস্তুর দ্বিতীয় সেকেন্ডে বেগ এইটা, মানে এটা মনে করো তার আদি বেগ, দ্বিতীয় সেকেন্ডের বেগটা, এবং চতুর্থ সেকেন্ডে যে বেগ প্রাপ্ত হয়েছে এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে চতুর্থ সেকেন্ডে বেগ, শেষ বেগ। এই সময়কালের মধ্যে তার ভরবেগের পরিবর্তন দেওয়া আছে, যে এটা কি দেওয়া আছে? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, ডেল পির মান 20 কেজি মিটার পার সেকেন্ড হলে বস্তুর ভর জানতে চাইছে। কি জানতে চাইছে বলো তো? বস্তুর ভর, তাই না? এখন বলো তো এখানে কি কি দেওয়া আছে? এই ম্যাথটা যদি সলভ করতে চাই, দেখো এখানে ভরবেগের পরিবর্তন দেওয়া আছে, কত দেওয়া? 20 কেজি। দেখো ভরবেগের পরিবর্তন কত দেওয়া ভাই? 20 কেজি মিটার পার সেকেন্ড দেওয়া, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তারপরে তার আদিবেগ দেওয়া 4 মিটার পার সেকেন্ড, শেষ বেগ দেওয়া 6 মিটার পার সেকেন্ড। জানতে চাইছে তার ভর কত। আমরা পারবো, কেমনে পারবো? দেখো আমরা জানি ভরবেগের পরিবর্তনের সূত্র কি বলতো? mb মাইনাস mu, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সূত্র। তাহলে এই জায়গায় ডেল পি ইকুয়াল টু, এখান থেকে দেখো m যদি আমরা কমন নেই তাহলে b মাইনাস ইউ পাবো। তাহলে তার ভরবেগের পরিবর্তন দেওয়া আছে 20 কেজি মিটার পার সেকেন্ড, এটা 20 বসাও। m বের করতে চাই আমরা, তার শেষ বেগ এই জায়গায় 6, তাহলে শেষ বেগ 6 দিলাম, মাইনাস আদিবেগ কত? 4, আদিবেগের জায়গায় 4 দিলাম। তাহলে হিসাব করলে দেখো 20 ইকুয়াল টু পাইলাম 6 থেকে 4 বিয়োগ দিলে 2, তাহলে এখানে আসলো 2m। তাহলে এখানে কি আসছে? 2m। ভর যদি বের করতে চাই m ইকুয়াল টু কি আসবে? 20 আছে এখানে, 2 নিচে ভাগ হয়ে আসবে, তাহলে ভর আসলো 10 কেজি। আমরা কি বুঝতে পারছি বলো তো? বুঝতে পারছো? তাইলে এই টাইপের ম্যাথ কি তোমরা করতে পারবা? আর নেক্সটে যাইতেছি না আমরা, সংঘর্ষ পরে। এতটুকু আজকে পড়লাম আমরা আমাদের ক্লাসটা অনেক ভালো গেল। তো এটা কি বুঝতে পারছো বলো তো? আমাদের ভরবেগের পরিবর্তন দেওয়া ছিল, বেগও দুইটা দেওয়া ছিল, ভর বের করতে বসে তো ভরবেগের পরিবর্তনের সূত্র বসাইছি। তারপরে এখানে m কমন নেওয়া যায়, m কমন নিলে b মাইনাস ইউ পাবো। ওকে, পরে মান বসাইছি, মান বসে এখানে হিসাব করে m এর মান বের করে ফেলছি। দ্যাট শুড বি আনসার। থ্যাংক ইউ। বুঝতে পারছো? ক্লাসটা ভালো লাগছে? নেক্সট ক্লাসে লেকচার 2 পড়বো ইনশাআল্লাহ সুন্দর মতো। আমাদের বল চ্যাপ্টারটা কমপ্লিট হইলো তাইলে। ভালো দেখো, সুন্দর মতো নোট জমা দিবা, আর সবাইরে জানাই দিবা আমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু হয়েছে বল। ঠিক আছে? এসএসসি 28 তোমরা না? ফিজিক্স তোমাদের পড়াইতেছি আমরা কি বলো তো? নতুন চ্যাপ্টার, চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টার 3। আল্লাহ হাফেজ।